হাসছে আমি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপা পাটিলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নতুন গল্প শুরু করা যাক। কিম তেইয়ং কলেজের প্রফেসর আর জিয়ন জাংকুকও অন্য একটি কলেজের প্রফেসর। বিয়ের 3 বছর থেকেই দুজন আলাদা। এরপর কেটে গেছে আরও 5টা বছর। কলেজে পড়াকালীনই দুজন ভালোবেসে বিয়ে করে। প্রথম 3 বছর খুব সুখে শান্তিতে কাটলেও তারপর দুজনেরই কেরিয়ার গড়া নিয়ে শুরু হয় মনোমালিন্য, আর তার থেকেই তারা আলাদা। জাংকুক থাকে তার মা ঠাম্মি কাকা কাকি সবাইকে নিয়ে, ভরা পরিবার নিয়ে, আর তেইয়ং ব্যাঙ্গালোরে একা থাকে। তবে এবার পুজোয় জাংকুকের ঠাম্মি রোজ তেকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন, কারণ জাংকুকদের বাড়িতে প্রত্যেকবার পুজো হয়। বাধ্য হয়ে 5টা বছর পর আবার সে এই বাড়িতে ফিরে আসছে। নিজের অতীতের সামনে এসে দাঁড়াবে তেইয়ং। কি হবে তারপর? ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তে এইসবই ভাবছিল। এদিকে জিয়ন মেনশনে আর শোরগোল পড়ে গিয়েছে। সবাই উঠোনে জড়ো হয়েছে। একটা রকিং চেয়ারে বসে আছে বাড়ির দাদু ভাই বঙ্গ, আর আরেকটা চেয়ারে বসে আছে ওনার স্ত্রী রোজ, আর সামনে চলছে মহালয়া। বাড়ির একদিকেই চলছে প্রতিমা তৈরির কাজ, অনেকটা হয়ে এসেছে যদিও। মহালয়া শেষ হতে সবাই উঠে দাঁড়ালো। যাক বাবা, মহালয়াটা এসে গেল, আর 7 দিন পর পুজো। অবশ্য আমাদের আনন্দ এখন থেকেই শুরু হয়ে গেছে। একদম ঠিক বলেছিস, আমি তো 15খানা ড্রেস কিনেছি। সেই তোদের তো আর কাজ বাজ নেই, কিন্তু আমার কলেজ বন্ধ নয়, একেবারে পঞ্চমীর দিন থেকে ছুটি পড়বে। ওদিকে যে হোপ, লিসা, জেনি, সুগা সবাই মিলে ঠাম্মির সাথে চোখে চোখে কিসব যেন বলে নিল। এবার রোজ বললেন, এত কিছু আমি জানি না, তবে সবাইকে কিছু জানানোর আছে। বাচ্চা পাটিরা সবটা জানলেও এমন একটা ভান করলো যেন তারা কিছুই জানে না। কি হয়েছে ঠাম্মি, বলো না। আমি এবার তেকে এ বাড়িতে পুজোয় আসতে বলেছি। আজ ও আসবে, একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে তারপর ফিরবে। বাড়ির সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে জাংকুক। কিন্তু ঠাম্মি, তুমি তো জানো ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আর তাছাড়া ও আসতে চাইলো না গো। তোমার বউ হয়ে ও আসছে না, বা তোমার এক্স ওয়াইফ হয়েও আসতে চায়নি। তার সাহস আছে সে আমাকে মানা করবে? আমি বলতে বাধ্য হয়ে 5 বছর বাদে সে আবার এ বাড়িতে ফিরে আসছে, তাও সুদূর ব্যাঙ্গালোর থেকে। এই তোমার জন্য মেয়েটা এতদিন কলকাতার মুখটা পর্যন্ত দেখেনি। যাই হোক বৌমা, তের ফ্লাইট 10:30টায়, মানে এখন ও বোধহয় এয়ারপোর্টে পৌঁছে গেছে। তোমরা রান্নাবান্না শুরু করে দাও, আমি যাই একটু ঠাকুরটাকে দেখে আসি। এরপর এক এক করে যে যার মতো চলে যায়। উঠোনে জাংকুক একা দাঁড়িয়ে আছে, সাথে ভাবতে থাকে এতগুলো বছর বাদে তের সাথে সে কিভাবে দেখা করবে, কিভাবে ফেস করবে তাকে। এদিকে ফ্লাইটে ওঠার পর থেকে তের বুকের ধুকপুকানি যেন বেড়ে গেছে। 5 বছর আগে স্মৃতিগুলো ভেসে উঠতে লাগলো। ওই পরিবারটার সাথে 3 বছরও কাটিয়েছে, আর ওই 3 বছর ওর জীবনের সব থেকে ভালো সময় ছিল। তারপর হঠাৎ করে সব যেন কেমন উলটপালট হয়ে গেল। এসব ভাবতে ভাবতে ওর ফ্লাইট কলকাতায় ল্যান্ড করলো। তার সাথে সাথেই তে নিজের বুকের ধুকপুকানি আরও জোরে শুনতে পেল। এয়ারপোর্ট থেকে বেরোতেই যে হোপ, সুগা আর লিসা এগিয়ে এলো, তেকে জড়িয়ে ধরলো। তে ওদের সাথে এত বছর বাদে দেখা করে বেশ খুশি। সবাই চললো জিয়ন মেনশনের দিকে। গাড়িতে লিসাই শুরু করলো, তা বৌদি ভাই, ব্যাঙ্গালোরে কেমন লাগছে? 5 বছর তো কাটিয়ে দিলে। প্রথম খুব একা লাগতো, তবে এখন আর সমস্যা হয় না। তবে বৌদি ভাই, তোমার কিন্তু এখনও দারুণ দেখতে। এই ওখানে তুমি শাড়ি পরো? না গো, ওখানে যেমন তেমন ড্রেসই পরি, তবে বাড়িতে যাব, মা বাবা ঠাম্মি সবাই আছে তো, তাই শাড়ি পরে এসেছি। বাড়ির গলিতে গাড়ি ঢুকতেই তে একটু টেনশনে পড়ে গেল, সবাই ওকে মানতে পারবে তো। কিন্তু তে সব ভাবনাকে মিথ্যা করে দিয়ে সবাই ওর জন্য দরজার সামনে দাঁড়িয়ে ওকে স্বাগত করতে লাগলো। জিন ওর সামনে এসে বলল, উমা, মেয়েটা দেখি এখনো শাড়ি পরে। এই বাড়ির সবই দেখছি ওর মনে আছে। তে এগিয়ে এসে জিনকে প্রণাম করলো। সবার কাছে পায়ে হাত দিতে গিয়ে সবাই তাকে বুকে জড়িয়ে আদর করতে লাগে। তে ভিতরে আয়। তের কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, ও নিজেও জানে না। ভালো খারাপ মিশিয়ে বাড়িতে ঢুকে সারা বাড়িটাকে দেখতে লাগলো। এতগুলো দিন বাদে আবার এসেছে সেই বাড়িতে। আরএম এগিয়ে এসে বললেন, মারে কেমন আছিস বল। আরএমকে তে নিজের বাবাই মনে করে। অনাথ মেয়েটাকে এনারা প্রচণ্ড ভালোবেসেছেন। তে আরএমকে জড়িয়ে ধরে বলে, জানো
তোমাকে কতটা মিস করেছি। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? মেয়েকে ছাড়া বাবা কি আর ভালো থাকে বল? তবে আমি ভেবেছিলাম হয়তো তুই আমাদের বাড়িতে আর আসবি না, আর আমাকে আর বাবা বলে ডাকবিও না, কিন্তু তুই তো একেবারে একই আছিস। সম্পর্ক জাংকুকের সাথে ভেঙেছে, তোমাদের সাথে তো ভাঙেনি বলো? ঠিক সেই সময় জাংকুক বাড়িতে ঢুকলো। আজ ওর কলেজ তাড়াতাড়ি ছুটি হয়েছে, আর ঢুকেই তেকে দেখে স্তব্ধ হয়ে যায়। তে ওকে দেখে ওর দিকেই তাকিয়ে আছে। এই সেই মেয়েটা যার প্রেমে জাংকুক পাগল ছিল। আজও মেয়েটা তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। আর তেও জাংকুককে দেখে ভাবে, একই আছো জাংকুক, সেই চশমা, সেই শার্ট, সবটাই এক আছে। জেনির গলা খাকানিতে তে আর জাংকুক দুজনে একটু অস্বস্তিতে পড়ল। যাতে উপরে যা, আর জেনি তুই ওকে রুমটা দেখিয়ে দে তো। তে জেনির সাথে উপরে চলে গেল। কিছুক্ষণ বাদে একটা নর্মাল শাড়ি পরে নিচে নেমে এলো। জাংকুক আর আরএম কিছু কথা বলছিল পুজোর বিষয়ে। তে রান্নাঘরে গেল, দেখলো জিন শিলনোড়ায় মশলা বাড়ছেন, আর তে কাকি শাশুড়ি জিসও কড়াইতে কিছু নাড়াচাড়া করছে, আর রোজ বসে বসে সবজি কাটছে। আমি কিছু হেল্প করে দিই? তুই আবার সব পারিস নাকি? 5 বছর আগে পারতাম না, এখন সবটাই পারি। আর লিসার বিয়ের কি খবর? আর জেহোপ আর ন্যান্সির কি খবর? হ্যাঁ, তাদের বিয়ে কতদূর? ছাড়ো তো বৌদি, ওই টেলাকে কোন মেয়ে পছন্দ করবে শুনি? বৌদি, এবার কিন্তু আমি ওকে মারবো বলে দিলাম। আরে এভাবে ঝগড়া কেউ করে? জেহোপ, আমি তো কলকাতায় চলে এসেছি, এবার দেখবি তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো। এই না হলে আমার বৌদির মতো কথা। তে হেসে ওঠে। জাংকুক তের হাসি মুখটা উঠোন থেকে দেখতে পায়। মেয়েটা ভীষণ ভালো, সবাই কত ভালোবাসে ওকে, অথচ ও নিজেই মেয়েটাকে কতটাই না কষ্ট দিয়েছে। এখন ওর দিকে তাকিয়ে কথাও বলতে পারে না সে। তে তুই তাহলে এক কাজ কর, এই চাগুলো একটু সবাইকে দিয়ে দে। তে চায়ের ট্রেটা নিয়ে উঠোনে যায়। উঠোনেই সবাই বসেছিল, সবাইকে চা দিয়ে আবারও রান্নাঘরে আসে। তোমরা খাবে না? হ্যাঁ দে। তে ওনাদেরকেও চা দেয়। বৌদি তুমি খাবে না? না রে, আমি চা খাই না। ও, তুমি বুঝি ডায়েট করছো? না না, আসলে চা খাওয়ার অভ্যাসটা চলে গেছে, আমি আসছি। হ্যাঁ। তে সেখান থেকে বেরিয়ে যায়। হঠাৎ কি যে হলো ওর। আরে আগে তো দাদা ভাই রোজ ওকে চা করে খাওয়াতো, ঘুম থেকে ডেকে তুলে। তারপর বোধহয় বৌদি ভাই আর চা খায় না। কথাটাই সবারই খারাপ লাগলো। ঠিক তখনই ন্যান্সি সেখানে এলো। এ বাবা, এবার এবার আবার কি? এবার আমরা সবাই মিলে আড্ডা দেবো বৌদির সাথে, বুঝেছ? বলে সবাই তের রুমের দিকে ছুটে যায়। তে জানলার কাছে দাঁড়িয়েছিল। এই রুমটায় 4টে রুমের পরই জাংকুকের রুম। ওই রুমে কতই না স্মৃতি আছে। এসব ভাবতে ভাবতেই সবাই হো হো করতে করতে ঘরে ঢুকে পড়লো আর গল্প করতে শুরু করলো। দুপুর নাগাদ আকাশটা হঠাৎ মেঘ করে বৃষ্টি নামতে শুরু করলো। তে দেখলো বাড়ির সবাই ঘুমোচ্ছে। নিজেই ছাদে উঠে গেল সন্তর্পণে। গিয়ে জামা কাপড় নিতে গিয়ে দেখলো জাংকুকও সেগুলো নিচ্ছে। তে চলেই আসছিল। জাংকুক পেছন থেকে বলল, বলছিলাম অনেকগুলো জামা কাপড় আছে, একটু হেল্প করবে? তে আর জাংকুক দুদিক থেকে জামা কাপড় তুলতে শুরু করে, আর শেষে একটা জামার ক্লিপ খুলতে গিয়ে দুজনের হাত একসাথে মেশে। জাংকুক তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয়, ওদিকে তেও সরিয়ে নিল। এদিকে বৃষ্টি বাড়ছে, জামাটা তো তুলতেই হবে, তাই আবার ক্লিপটা খুলতে নিলে আবার দুজনের হাত এক হলো। আবার দুজনে সরিয়ে নিল। এবার তে একটু রেগে গিয়ে বলল, নয় তুমি নাও, না হয় আমাকে নিতে দাও। জাংকুক সরে এলো। তে জামাটা নিল। এবার সমস্যা হলো, জাংকুকের একটা ফোন আসায় ও একটু দূরে গিয়ে কথা বলছিল, আর এদিকে তে একটা দড়ি খুব উঁচু হওয়ায় নাগালি পাচ্ছিল না। হঠাৎ নিজের পেটের ওপর একটা বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। এই স্পর্শ সে অনেক দিন পায়নি, কিন্তু চিনতে তার সময় লাগলো না। জাংকুক ওকে নামালে তড়িঘড়ি করে যেতে যায়, তাতে একটা জামার হাতা জাংকুকের পকেটের পেনের সাথে আটকে যায়। দুজন মিলেই অপ্রস্তুত হয়ে পড়ে আর টানাটানি শুরু করে, কিন্তু ওটা খোলে না। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। দুজনের চোকাচুকি হতে মুহূর্তেই বাস্তব থেকে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাপড়গুলো ছাদেই পড়ে যায়। জাংকুকের হাত আপনা আপনি তের কোমর টেনে নিজের কাছে টেনে আনে, মুখের ওপর লেপটে থাকা চুলগুলো সরিয়ে দেয়। হঠাৎই মেঘের ডাকে তে জাপটে ধরে জাংকুককে। জাংকুকও জড়িয়ে ধরে তার প্রাক্তন প্রেয়সীকে। হঠাৎও আবার মেঘ গর্জন হয়। এতে দুজনেই বাস্তবে ফিরে আসে। ছিটকে সরে যায় দুজন দুজনের থেকে। তে দৌড়ে নিচে নামতে যায়, আর জাংকুক বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে হতবম্বের মতন।
রুমে ঢুকে তে খাটের ওপর ধপ করে বসে পড়ে। ভিজে চুপচুপে হয়ে গেছে, তাও কোনো হুঁশ নেই। একটু আগের অনুভূতিগুলো মনে পড়লে কেমন যেন একটা লাগতে থাকে, ভালো খারাপ সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি। এমনভাবে ভিজে গা নিয়ে বসে থাকলে জ্বর হবে নিশ্চিত। জাঙ্কুকের এই কথাটা শুনেই তে দরজার দিকে তাকায়, দেখে জাঙ্কুক চেঞ্জ করে তার সামনে এসে দাঁড়িয়েছে, মুখে একটা দুষ্টু হাসি। আমার জ্বর হলে তোমার কি? হ্যাঁ, আমার কিছুই না। এরপর জ্বর এলে তখন তো তোমার আবার আমার শরীরের গরমই লাগবে, তাই না? তখন আবার তে চরম অপ্রস্তুত হয়ে পড়ে, কোনোভাবে ওয়াশরুমে ঢুকে যায়। আর জাঙ্কুক মনে মনে ভাবে, মেয়েটার জন্য একটু চা করে নিয়ে আসি, মেয়েটার তো আবার ঠান্ডার ধাত আছে। এদিকে তে পড়েছে মহা ফ্যাসাদে, শাড়ি তো নিয়েই আসেনি, কি পরে বেরোবে? হঠাৎ দেখে একটা পুরনো শার্ট টানানো রয়েছে ওয়াশরুমের দরজায়। মনে পড়ে যায় দুপুরবেলা জাঙ্কুকের দেরি হওয়াতে ওয়াশরুমের জল শেষ হয়ে গেছিল, তাই বাধ্য হয়ে তের রুমে স্নান করেছিল। আর এটা ওরই সেই শার্ট, সেটাও খুলে রেখে গিয়েছিল। তে মনে মনে ভাবে, এখন কি এটা পরেই তাহলে বেরিয়ে যাব? হে ভগবান, শেষে কি না এখন আমাকে জাঙ্কুকের শার্ট পরে বেরোতে হবে? কিন্তু কি আর করব, কিছু করারও নেই। সে ফ্রেশ হয়ে জাঙ্কুকের শার্টটা পরেই বেরিয়ে আসে। ঠিক সেই সময় জাঙ্কুক চা নিয়ে ঢোকে। তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, এই ভয়টাই সে পাচ্ছিল। এদিকে জাঙ্কুক তো হা হয়ে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ বাদে ওর মাথায় একটু বদবুদ্ধি খেলে। ও চাটা রেখে তের দিকে এগিয়ে আসে, আস্তে আস্তে স্লো ভয়েসে বলে, আচ্ছা তুমি কি কোনোভাবে আমার অ্যাটেনশন চাইছো? তে চোখ খুলে ওকে এত কাছে দেখে প্রচণ্ড লজ্জা পায়, কিন্তু কথাটা শুনে খেপে যায়। জাঙ্কুকের দিকে ঘুরে বলে, কি? আমি তোমার অ্যাটেনশন চাইছি? তুমি একটা অসভ্য লোক, নক করে তো আসতে হয়। আমি কি করে বুঝবো যে আপনি এবার আমার শার্ট পরেই বেরিয়ে আসবেন? আমার ঘর, আমি যা খুশি পরতে পারি, তাতে তোমার কি? হ্যাঁ, আর আমার লজ্জা যথেষ্ট আছে, তাই বুঝি আমার সাথে এই অবস্থায় ঝগড়া করছো, আবার বলছো লজ্জা? তে এবার বেশ রেগে যায়, ব্যাগ থেকে একটা সালোয়ার বের করে ওয়াশরুমে চলে যায়। সকালে শাড়ি পরে অসুবিধা হচ্ছে বলে সবাই তাকে সালোয়ার পরতে বলেছে। বিকেল থেকে শুরু হলো তের হাঁচি আর গলা খুসখুস। ওদিকে জাঙ্কুকেরও মাথা ধরা নাক বন্ধ। দুজনের প্রায় একই অবস্থা দেখে বাচ্চা পাটি ইমাজিন করেছে ওরা ঠিক কী করেছে। এই দুজনেই একসাথে ছাদে গেছিল, আর তারপরে বৃষ্টি। হ্যাঁ, তারপরে নিশ্চয়ই দুজনের চোখাচোখি হয়েছে। তারপর দুজন কাছাকাছি এসেছে। ওহ মাই গড, এরকম রোম্যান্টিক সিজন, তার মধ্যে দুজন রোম্যান্টিক পার্সন, তা আবার প্রাক্তন। আমার তো এখন মনে হচ্ছে আশিকি 2 এর মতো দুজন জ্যাকেটের মধ্যে ঢুকে বলে সবাই হেসে উঠল। এদিকে তে পড়েছে মহা সমস্যায়। জাঙ্কুক দুপুরের পর থেকে ওকে বিরক্ত করেই চলেছে। কখনো সালোয়ারের ওড়না ধরে টানছে, তো কখনো পিছন থেকে জড়িয়ে ধরছে, কখনো বা ইশারাতে বিরক্ত করছে। শেষে তে চেঁচিয়ে ওঠে, হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি কি ভেবেছো এমন করে তুমি আমাদের মাঝের দেওয়ালটা ভেঙে দেবে? কোনো দিনও পারবে না। এই 5টা বছর তোমার থেকে আমাকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছে, আর চাইলেও তুমি আমায় কখনো পাবে না। তাই বিরক্ত করাটা বন্ধ করো। আমাদের মধ্যে এই 5টা বছর অনেক দূরত্ব করে ফেলেছে, তাই না? এই 5টা বছর নয়, তুমি নিজেই দূরত্বটা তৈরি করেছিলে, কিন্তু আমি ক্ষমাও চেয়েছিলাম। কিছু জিনিস ক্ষমাতে শেষ হয় না। বলে তে চলে যেতেই জাঙ্কুকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে পড়ে যায় সেই অতীতের কথা, যেটা নাকি ওদের দূর করে দিয়েছিল। সে বছর দুর্গাপুজোর পর সবাই ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিল, তবে তে বাড়িতে একাই ছিল। আর জাঙ্কুকের একটা বন্ধু ছিল তার বাড়িতে। বাড়ি ফিরে জাঙ্কুক ঘরে ঢুকতে গিয়ে দেখে তে আর তার সেই বন্ধু দুজন একই সাথে ওয়াশরুম থেকে বের হচ্ছে। দুজনেই ভিজে গিয়েছে, আর তের মুখে লজ্জামাখা হাসি। জাঙ্কুক সেদিন প্রচণ্ড রেগে যায়। রাগের চোটে দেখে কি না কি বলেছে, চরিত্রহীন থেকে শুরু করে অনাথ পর্যন্ত বলেছে। তারপরই আলাদা হয় দুজন, শেষ হয় ওদের নিষ্পাপ ভালোবাসা। তবে পরে জাঙ্কুক সবটা জেনেছিল। সেদিন সুহ নিচে ছিল, তের পায়ে ব্যথা লেগেছিল। কোনোভাবে সুহকে সে ডেকেছিল। সুহ এসে দেখে তে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। ওর হাতে লেগে শাওয়ারটা অন হয়ে যায়, তবে তে তখন অনেকটা ঠিক ছিল। সুহ তাড়াতাড়ি শাওয়ারটা বন্ধ করে। তেকে ধরতেও চেয়েছিল, কিন্তু তে ধরতে দেয়নি। তে বেরিয়ে এসেছিল একাই। জাঙ্কুকে এবার বুক ছিঁড়ে যেন কান্না বেরিয়ে আসছে। সে কাঁদতে কাঁদতে ছাদেই বসে পড়ে।
তে ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর দরজা হেলান দিয়ে কাঁদতে শুরু করে। আর 3 দিন পর থেকেই দুর্গাপুজো শুরু। সারা বাড়িতে হই হুল্লোড় শুরু হয়েছে, কিন্তু জাংকুক আর তের মনে কোনো আনন্দ নেই। দুজনেই ইচ্ছা করছে কথা বলতে, এক হতে, কিন্তু জাংকুক তেকে বিরক্ত করতে চাইছে না, আর তে অভিমানে জাংকুকের সাথে কথা বলছে না। এই মুহূর্তে সবাই লাস্ট মিনিট শপিংয়ে গেছে, আর তে একটা ড্রেস স্টাইল দিতে গেছে। বাইরে লিসা, ন্যান্সি আর জেনি দাঁড়িয়ে আছে। যে হোক আসতে পারেনি, তবে জাংকুক এসেছে। তে ট্রায়াল রুম থেকে বেরোতেই ওকে দেখে সবাই অবাক হয়ে যায়। একটা শাড়িতেও মানুষকে এতটা সুন্দর লাগতে পারে। উফ বৌদি, তোমায় দেখে আমি ক্রাশ খেলাম। অন্যদের কি হবে বলো তো, জ্বলে যাবে। তে একটু হাসে, এবার জাংকুকের দিকে তাকায়। জাংকুক মুগ্ধ হয়ে তাকেই দেখছে। আগে হলে এখনই গিয়ে জড়িয়ে ধরতো, কিন্তু সেটা এখন করা হবে না, তাই দূর থেকে দেখেই আশ মেটায়। সবাই শপিং মল থেকে বেরিয়ে কোথায় যাবে সেটাই ভাবছিল। এমন সময় একটা লোক এসে তেকে ডাকে। তে পিছনে ফিরে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, পরনে একটা সাদা টি শার্ট আর জিন্স। তে কিছুক্ষণ তাকিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলে, কাইদা তুমি এখানে? আসলে মা ডেকে পাঠিয়েছিল, তাই বাধ্য হয়ে ছুটি নিয়ে এলাম। ওনারা কারা রে? আরে এসো, আমি পরিচয় করে দিচ্ছি। ও হলো লিসা, ও জেনি, ও ন্যান্সি, আর ও হলো জাংকুক। কাই জাংকুকের দিকে তাকিয়ে বলে, তোমার এক্স হাজব্যান্ড? তের উদ্দেশ্যে কথাটা সে বলে। যাক, তুমি বলো কেমন আছো? দারুণ আছি, তুমি? ভালো। কোথায় আছো এখন? ওই একটা হোটেলে। আচ্ছা, আপনি তো আমাদের বাড়িতেই থাকতে পারেন। তোমাদের বাড়িতে মানে? হ্যাঁ কাইদা, এটা ও ঠিকই বলেছে। আপনি আমাদের সাথেই চলুন, আমাদের বাড়িতে পুজো হয়, অনেক মজা হবে আপনার। কিন্তু আচ্ছা ঠিক আছে। এই ঠিক আছে কথাটায় সবাই খুশি হলে জাংকুক একেবারেই হয়নি। বাড়ি ফিরে কাইয়ের সাথে সবার পরিচয় করে দেয় তে। সবাই ভীষণ খুশি হয়। কাইকে দেয়া হলো তের বাদিকের রুমটা। তখন রাত 11টা বাজে। সবাই উঠোনে বসে গল্প করছে। জানো, আমি না ডিটেকটিভ হবো ভাবছি। ডিটেকটিভ বানান জানিস যে হবি? দেখ, এমন করে বলিস না তো সবসময়। আমি আজই গোয়েন্দাগিরি করেছি কায়দার ওপর। তা কি করলি শুনি? আমি আজ যখন গান চালিয়েছিলাম তখন কায়দা গুনগুন করছিল। আর তাছাড়া কায়দা খুব ভালো গান জানে। আমি জানি। জানবি না কেন? কায়দার ইউটিউবে চ্যানেল আছে, তুই সাবস্ক্রাইব করেছিস। নিজের কথায় নিজেই ধরা পড়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে কায়দা, প্লিজ একটা গান গাও তো। কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে। এদিকে জাংকুক তো রেগে আগুন তেলে বেগুন, নিজেই বিড়বিড় করছে। আচ্ছা ঠিক আছে, আমার বউ বললো আর মেনে নিল, বেশি বেশি। অবশ্য আমার বউ তো আর আমার নেই, কিন্তু তাও। দাদাভাই কিছু বলছো? হ্যাঁ না তো। কাইকে লিসা গিটারটা এনে দিল। কাই গাইতে শুরু করলো। তুই মুঝকো বতা দে চাহু मैं या ना हो अपनी तो दिल का बता दे चाहू मैं या ना। সবাই মুগ্ধ হয়ে শুনছিল গানটা। আর 12টা বাজার সাথে সাথেই জেনি বলে উঠল, আর 2 দিন পর পুজো, চলো এবার সবাই শুতে যাই। এরপর 2 দিন বেশ হাসি মজাতেই কেটেছে। সবাই রেডি হয়েছে ঠাকুর দেখতে যাবে বলে। তে রেডি হয়ে বেরোতেই ন্যান্সি বলল, উফ বৌদি কি লাগছে, আমরাই তো পাগল হয়ে যাচ্ছি, অন্যেরা তো পুরো। ইস, আজকে ছেলেগুলোর অবস্থা খুব খারাপ হবে। তোর চল তো। সবাই যেতে জাংকুক এগিয়ে আসে। তে চলে যেতে গেলে জাংকুক পিছন থেকে বলে, তোমায় বেশ ভালো লাগছে রানীর মতন, কিন্তু একটাই কথা, সে রাজ্যের রাজা আমিই থাকবো, আমাদের মধ্যে কাউকে ঢুকতে দেব না। তের মনে পড়ে যায় জাংকুক এভাবে তাকে আগেও বলেছিল, যখনই সে সুন্দর করে সাজত। তের মুখে একটা হাসি খেলে যায়। এরপর সবাই মিলে ঘুরতে বেরোয়। জাংকুকও সাথে যায়। কাইও আছে। একটা জায়গায় তে পড়েই যাচ্ছিল, কিন্তু জাংকুক তাকে ধরে নেয়। তবে তের পায়ে বেশ চোট লাগে, তাই বাকিদের ঠাকুর দেখতে বলে জাংকুক তেকে নিয়ে বাড়ি ফিরে আসে। কাইও আসবে বলেছিল, কিন্তু তে তাকে পাঠিয়ে দিয়েছে ওদের সাথেই। তে জাংকুকের একটা হাত ধরেও হাঁটতে পারছে না। এবার জাংকুক হঠাৎ করেই তেকে কোলে তুলে নেয়। জাংকুক, হাঁটতে পারছো না, যাবে কি করে এতটা? আর এটা তো নয় যে আজ ফার্স্ট টাইম তোমাকে আমি কোলে তুলেছি, এর আগেও বহুবার তুলেছি, তাই তোমার সমস্যা হওয়ার কথা নয়। তে সম্মোহিতর মতন ওর দিকে তাকিয়ে বলল, আমার তো কোনোদিন সমস্যা ছিল না, তুমিই তো করেছিলে সমস্যাটা। পায়ে লেগেছে তাও মুখ বন্ধ হয় না, না চুপ করো।
তে জাংকুকের দিকেই তাকিয়ে থাকে, আর জাংকুক সামনের দিকে। তে মনে মনে ভাবে, তুমি আগের মতোই রয়ে গেছো, এখনও এতটা ভালোবাসো, তাও কেন সেদিন আমাকে একা করে দিয়েছিলে? আমি যে প্রচণ্ড ভালোবাসি তোমায় জাংকুক। এদিকে ওদেরকে এভাবে ঘরে ঢুকতে দেখে সবাই তো অবাক, তবে ঠাম্মির মুখে তৃপ্তির হাসি। যাক, বরফ তাহলে গলতে শুরু করেছে। কি হলো রে তোরা এভাবে? তোমাদের তেকে তো চেনই, এত চঞ্চল এখনো কি বলবো। হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিল, ভাগ্যিস ধরে নিয়েছিলাম, কিন্তু পায়ে চোট লেগেছে, হাঁটতে পারছে না। এই চঞ্চল হব না তো কি করবো? হ্যাঁ, তোমার মতো হুকোমুকো হ্যাংলা হয়ে থাকবো? কি বললে? আমি হুকোমুকো হ্যাংলা? এখনো কিন্তু আমার কোলেই আছো। হ্যাঁ, ফেলে দিলে কি হবে বুঝতে পারছো? তোমার তো সেটাই স্বভাব, মাঝ রাস্তায় ফেলে রেখে যাওয়া। তোমার থেকে শেখা উচিত। জাংকুক আর কিছু বলে না, ওকে নিয়ে ওপরে চলে যায়। এখন কাউকে ওপরে যেতে হবে না, দুজনে একটু একা থাকুক। তেকে ওর ঘরের খাটে এনে বসায় জাংকুক, তারপর ফার্স্ট এড বক্স বার করে এনে ওষুধ লাগাতে থাকে। পায়ে হাত দিও না, একদম চুপ। দেখে হাঁটবে না, আবার পায়ে হাত দিও না, চুপ থাকবে কিন্তু একেবারে বলে দিলাম। তে চুপ করে গেল। জাংকুক ওষুধ লাগিয়ে দিল ওর পায়ে। জাংকুক ঘর থেকে বেরোনোর সময় তে বলে, মানে আমার শাড়িটা চেঞ্জ করতে হবে, একটু ওয়াশরুমে নিয়ে যাবে? না হলে কাউকে একটু ডেকে দাও। জাংকুক আবার ওকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে দাঁড় করে, তারপর বলে, আমি বাইরে আছি, পাকামি করে হেঁটে বেরোতে হবে না, বলবে আমি নিয়ে আসবো। কথাটা বলে জাংকুক বেরিয়ে যায় আর সোফার ওপর গিয়ে বসে। তে শাড়িটা চেঞ্জ করে জাংকুককে ডাকে। জাংকুক গিয়ে দেখে তে একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তোমার না মা চুড়িদার পরতে বলেছে, তুমি তাহলে শাড়ি কেন পরেছো? পুজোর কটা দিন বাড়ি ভর্তি লোক থাকবে, আর সবাই আমাদের ডিভোর্সের পরেও আমাকে এই বাড়ির মেম্বার বলেই মনে করছে, তাই না? তাই আমার কি এটুকু করা তাদের জন্য উচিত নয়? আর তাছাড়া আমার কোনো অসুবিধা হচ্ছে না, আজ পায়ে লেগেছে মানে মা আজকে আমাকে কোনো কাজই করতে দেবেন না, আমায় ঘরেই থাকতে হবে, তাই সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একদম দৌড়ঝাঁপ করবে না। আবারও জাংকুক ওকে কোলে নিয়ে আসতে যায়। এমন সময় যে হোক দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকে বলে, বউ, বলেই চোখটা বন্ধ করে নেয়। ইস ইস ইস, এই সবাই চোখ ঢাক, চোখ ঢাক, আমরা ভুল সময় এসে পড়েছি। তে লাফ মেরে জাংকুকের কোল থেকে নেমে পড়ে। জাংকুক ওকে বিছানায় বসিয়ে বলে, তোমরা কথা বলো, আমি আসছি। জাংকুক বেরিয়ে যেতে সবাই মিলে তেকে লেগ পুল করতে শুরু করে। এদিকে সারাদিনের কাজের চাপে জিন আসতে পারেনি তেকে দেখতে, তাই সন্ধেবেলা তার ঘরে আসে। তে, আরে মা এসো না, তোর পাটা কেমন আছে? ভালো আছে গো। বলছি শোনো না, তোমার ছেলে তো কিছুতেই আমাকে বেরোতে দিচ্ছে না, প্লিজ কিছু তো একটা করো। এতে আমি কি করব? ওহ, সে বোধহয় আসছে, আমি যাই। জিন চলে যেতেই জাংকুক ঘরে ঢোকে। জাংকুক শোনো না, আমাকে একটু নিচে যেতে দাও না। হ্যাঁ যাবে, শাড়িটা পরে নাও, রেডি হয়ে নাও, আমি নিয়ে যাচ্ছি। তে মহা খুশি হয়ে সেজে গুজে নেয়, তারপর বলে চলো। বলতে হঠাৎ জাংকুক আবার তেকে কোলে তুলে নেয়। তে তো হা হয়ে আছে, এটা কি হচ্ছে? যা হলো ঠিকই হলো, পায়ে বেশি চাপ দেওয়া উচিত নয়, এভাবেই এখন তোমার ঘোরাফেরা করতে হবে। নিচে অনেক লোক আছে, কি ভাববে কি সবাই? আমার কাছে তোমার শরীরটা আগে, লোকজন নয়। এখনো এতটা ভালোবাসো? ভালোবাসা এখন আবার তখন, এটা আবার কি? ভালোবাসা চিরন্তন। তাহলে কেন একা করে দিয়েছিলে আমাকে? বেশি কথা বলো না, নিচে চলো। জাংকুক ওকে নিচে নিয়ে নামতেই কানাঘুষো শুরু হয়, আর বাড়ির লোকেরা হাসতে শুরু করে। জাংকুকেরা কাকিমা বলে, তা মা, তোমার পায়ে কি মেহেন্দি লাগানো যে আমাদের জাংকুকের কোলে চেপে এলে? তাও তোমার স্বামী হলে কথা ছিল, ডিভোর্স তো হয়ে গেছে মা। কাকি, ওকে আমি কোলে নিয়ে এসেছি, আর তাছাড়া ও আমার কে হয় কি হয় সেটা সবার না জানলেও চলবে, আমি জানি ও আমার কে হয়, ওর গুরুত্ব আমার জীবনে কতটা। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়, লোকটা এখনো এতটা কিভাবে ভালোবাসতে পারে। তেকে নামিয়ে জাংকুক একটা চেয়ারে বসায়, আর পাশের চেয়ারে সে নিজেও বসে পড়ে। দাদাভাই এখনো বৌদিভাইকে প্রচণ্ড ভালোবাসে, তাই না? হ্যাঁ, দাদাভাই আর বৌদিভাই দুজন এখনো একে অপরকে ভালোবাসে। তাও দেখ, এবার কিন্তু বরফ গললেও গলতে পারে, বুঝলি? দেখা যাক। পুজো শেষ হতে আবার জাংকুক তেকে নিয়ে ওপরে আসে। তে খাটে শুয়ে ভাবতে থাকে, জাংকুক তো এখনো এতটা ভালোবাসে, একবার কি তাকে ক্ষমা করে দেওয়া যায় না? হ্যাঁ, ও দোষ করেছিল, তবে এই 5টা বছর যথেষ্ট কষ্ট পেয়েছে। এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। ওদিন তের পাটা বেশ ভালো আছে, তবে জাংকুকের নজর ওর দিকেই। অনেক বাধা নিষেধও দিয়েছে, আজ নিজেই হেঁটে যেতে পারবে, তবে আমার কথা কিন্তু শুনে চলতে হবে।
বেশি দৌড়ঝাঁপ একদম নয়, বেশি প্রেশারও পায়ের ওপর দেওয়া যাবে না, বুঝেছ? তে ঘাড় নাড়িয়ে হ্যাঁ করে। তে নিজে হেঁটে নিচে নামে আর পেছনে জাংকুক নিচে কাজ করছিল, সেখানে কাই তার দিকে এগিয়ে আসে। হাই। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, তে আছে তো, কিসের অসুবিধা? তেকে দেখি আর ভাবি মেয়েটার মধ্যে কি এমন আছে যার কারণে ও সবার এত খেয়াল রাখতে পারে। ওর মুখটা দেখলেই না সব খারাপ লাগা কেমন যেন ভ্যানিশ হয়ে যায়। জাংকুকের রাগ হলেও কিছু বলছে না। ভীষণ ভালো মেয়ে, ওকে বন্ধু হিসেবে পেয়ে আমি খুবই খুশি। আমি তো বলছি আমার কাজ আছে, আপনি বরং ছবি তুলুন, আমি যাই। জাংকুক যেতেই কাই আবার ছবি তুলতে শুরু করলো। রাতের বেলা সবাই বায়না ধরলো বেড়াতে যাবে। জাংকুককে যেতে দিতে রাজি হচ্ছিল না। তোমার পাটা ঠিক হয়নি, আর একটু ঠিক হয়নি, কালকে না হয় বেরিও। আমার পা এখন ঠিক আছে, অসুবিধা হবে না, তুমি তো যাবে সাথে। জাংকুক একটু রাগ করলো কিন্তু প্রকাশ করলো না। তে একটা হলুদ শাড়ি পরেছিল, অসাধারণ লাগছিল। জাংকুককেও আজ দারুণ লাগছে। অঞ্জলির সময় তের একদিকে জাংকুক আর একদিকে কাই দাঁড়িয়েছিল। তারপর সবাই মেহেন্দি করতে বসে, কিন্তু সমস্যা হলো তে মেহেন্দি করার আগে শাড়িটা পরেছিল কিন্তু চুলটা বাঁধেনি। সবার হাতেই মেহেন্দি, তাই কাকে বলবে? ঠিক তেমন সময় জাংকুক ঘরে এলো, এসে দেখে তে এখনও রেডি হয়নি। এ কি, তুমি রেডি হওনি কেন? মা সবাইকে ডাকছে তো। হাতে মেহেন্দি পরেছি, সাজবো কেমন করে? কিছুক্ষণ জাংকুক ভাবলো, তারপর নিজেই তেকে আয়নার সামনে বসিয়ে তেকে রেডি করাতে থাকলো। তে অবাক হয়ে আয়নাতে দেখতে থাকে জাংকুককে। তেকে রেডি করে নিচে আনতে দুজনে অনেকটাই দেরি হয়ে যায়। তেকে অনেক সুন্দর লাগছে, কাই তো মুগ্ধ হয়ে তাকে দেখেই চলেছে, আর সেটা জাংকুকের চোখে পড়েছে। পুজো শেষে আর একটা প্রোগ্রাম ছিল, সবাই সবার মতো পারফর্ম করলো। তারপর যে যার রুমে চলে গেল। তে রুমে ঢুকবে এমন সময় দেখলো ওর দরজায় একটা চিঠি লেখা, একটু ছাদে এসো। তে ছাদে গিয়ে দেখে জাংকুক রেলিনের ওপর হাতের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তুমি আজকাল সিগারেটও খাও? এর আওয়াজ পেয়ে জাংকুক তাকালো। তে গিয়ে তার পাশে দাঁড়ালো। জাংকুক হেসে সামনে তাকিয়ে বলল, খাই, কি আর করব বলো। ডাকলে কেন? 5 বছর আগে তোমায় অবিশ্বাস করেছিলাম, তার জন্য ক্ষমা চেয়েছি। ক্ষমা চাইলে কি ক্ষমা করে দেওয়া যায়? জানি যায় না, তাও একটা প্রচেষ্টা। জানো, কোনো জায়গা যখন কেটে যায় আস্তে আস্তে তার দগদগে ভাবটা চলে যায়, কিন্তু দাগটা কিন্তু থেকেই যায়। এক্ষেত্রেও ঠিক তেমনই। আবার বিয়ে কেন করলে না? জানি না, কায়দা বলেছিল। দেখি। বুঝলাম, ভালো থেকো দুজনেই। জাংকুক চলে যেতে গেলে তে হাতটা ধরে। কোথায় যাচ্ছ জাংকুক? নিচের রুমে। তে আরও এগিয়ে আসে জাংকুকের দিকে। নিচে কেন হঠাৎ? আর চোখে কি? কি মানে? কি আবার হবে? কিছুই না। জাংকুক, তুমি আমার থেকে জল লুকোচ্ছ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি কায়দাকে সহ্য করতে পারছো না। জাংকুক এবার চেঁচিয়ে বলল, না পারছি না, কি করব? আমি তোমায় কারোর সাথে শেয়ার করতে পারবো না, কখনো না। কিন্তু তুমি তো আমার নও, তুমি তো অন্য কারোর। কে বললো আমি অন্য কারোর? তোমায় ছাড়া আর কার হতে পারি আমি, বলো? ভালোবাসি তোমায় আজ আমি। জাংকুক খানিকক্ষণ তের দিকে তাকিয়ে থাকে আর বলে, ক্ষমা করে দিয়েছো আমায়? করেছিলাম তো সেদিনই, যেদিন তোমায় আমার অবিশ্বাস করার কারণটা জানতে পেরেছিলাম। আমার জন্য, আমার কেরিয়ারের জন্য তুমি আমায় ত্যাগ করেছিলে, নিজেই একা কষ্ট পেয়ে গিয়েছিলে। তুমি জানতে এই বাড়িতে থাকলে আমি কখনো চাকরি করতে পারবো না, সংসার সামলে সবার হেল্প পেলেও না। আর তুমি এটাও জানতে যে আমি একটা কলেজের থেকে অফার পেয়েছিলাম ব্যাঙ্গালোরে, কিন্তু আমি যেতে চাইছিলাম না সবাইকে ছেড়ে, তাই তুমি সেদিন আমায় বের করে দিয়েছিলে। আর তোমার বন্ধু সুহদা, যার জন্য তুমি আমাকে অবিশ্বাস করার ভান করছিলে, সে আমার পিছন পিছন বাইকে করে গিয়েছিল, যদিও আমি তখন সবটা বুঝতে পারিনি। তুমি সুহদাকে ইচ্ছে করেই বাড়ি ভাড়ার একটা কাগজ দিয়েছিলে, আর সেটা ইচ্ছে করে সুহদা সেদিন আমার পায়ের সামনে ফেলে গিয়েছিল। আমি সে রাতে ওখানেই থাকি, সুহদার মায়ের কাছে। পরের দিন নিজেই টিকিট বুক করি আর ব্যাঙ্গালোর যাই, আর আমার প্রত্যেকটা খবরের আপডেট তোমাকে সুহদাই দিত। জাংকুক অবাক হয়ে তাকিয়ে থাকে। তে বলতে থাকে, কি ভেবেছিলে আমি জানতে পারবো না? সুহদা আমাকে সবটা বলেছিল এয়ারপোর্টে, যাতে আমি তোমায় ভুল না বুঝে থাকি। সেদিনই ঠিক করেছিলাম প্রফেসর হয়ে নিজের আইডেন্টিটি বানিয়ে তারপরেই ফিরব। আর এই সব কিছুতে হেল্প করেছে তোমার ঠাম্মি আর এই বাচ্চা পাটিরা। জাংকুক আরও অবাক হয়ে যায়।
ছাদের পিছন থেকে বেরিয়ে আসা বাচ্চা পাটি আর ঠাম্মি। তার মানে তোমরা সবটা জানতে? তোর বউ ব্যাঙ্গালোর থেকে ফোন করে সবটা আমাদেরকে বলেছিল, আর তোর খবরও নিত। আর যখন ও এখানে আসার জন্য তৈরি হয়েছিল, আমি তখনই ওকে ডেকে এনেছি। আর হ্যাঁ, এই কায়দাকেও আমরাই এনেছি। কাই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মানে মানে কায়দা হলো আমার বন্ধু, ওকে আমিই ডেকেছিলাম। তবে বৌদি তোমায় একটু শিক্ষা দিতে চেয়েছিল এতদিন কষ্ট দেওয়ার জন্য, তাই এসব প্ল্যান। জাঙ্কুক এবার সবটা বুঝলো। সবাই নিচে যে যার রুমে চলে যায়। তে গিয়ে সেই রুমে ঢুকতেই যাবে এমন সময় জাঙ্কুক বলে, এইটা নয়, আমার সাথেই যখন থাকবে তখন এই রুমে কেন? আরে বাবা, আমি তো আর এগুলো পরে ঘুমাবো না, ড্রেসটা আনতে যাচ্ছি, বাকিগুলো কাল নিয়ে নেব। ড্রেসটা নিয়ে তে জাঙ্কুকের সাথে রুমে গিয়ে দাঁড়ায়। একই রকম আছে, কিচ্ছু বদলায়নি। ঠিক যেভাবে এই রুমটা থেকে সে বেরিয়ে গিয়েছিল, আজ মনে হচ্ছে সেই রুমেই সে ফিরে এসেছে। এতদিন যে সিঁদুরটাকে সে লুকিয়ে লুকিয়ে পড়েছিল, সেটা এখন আর তার লুকিয়ে পড়তে হবে না। তবে জাঙ্কুক ঘরটাকে একটু অগোছালো করে রেখেছে, বিশেষ করে খাটটা। ঘরের একই অবস্থা করেছো? জাঙ্কুক পিছন থেকে থেকে জড়িয়ে ধরে বলে, এই তো তুমি এসে গেছো, এবার সবটা ঠিক করে নেবে। তে জাঙ্কুকের দিকে ফিরে ওকে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তাকে জড়িয়ে ধরে। 5 বছর দূরে থাকা স্ত্রী এত দিন বাদে তার এতটা কাছে এসেছে। আজ পুজোর শেষ দিন। জাঙ্কুক ওদের রুমে ঢুকে স্তব্ধ হয়ে যায়। তে সুন্দর রমণী সেজে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, আমি কিন্তু এবার পাগল হয়ে যাব। বয়স বেড়েছে জাঙ্কুক, ছাড়বো কিন্তু বলে নিজের দিকে ফিরিয়ে যেই ঠোঁটে ঠোঁট রাখবে, তখনই জেনি এসে বলে, আরে বৌদি ভাই, সরি, আমি বুঝতে পারিনি, তোমরা দরজা খুলে এসব কেন করছো? ছি 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 ছি। তে সবটা বুঝতে পেরে জাঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, আমিও যাব, চলো। এরপর তে সেখান থেকে বেরিয়ে আসে। সন্ধ্যে সিঁদুর খেলায় সারা মুখে সিঁদুর মেখে একদম রাঙা টুকটুকে তে জাঙ্কুকের দিকে এগিয়ে যায়। আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হলো। কি বলো? প্রথম লাভ স্টোরিটার মতো এটাও একটা দারুণ লাভ স্টোরি। ঠিক যেন লাভ স্টোরি। কথাটা বলে জাঙ্কুকের গালে সিঁদুর ছোঁয়ায়, আর সেই মুহূর্তটাকে ক্যাপচার করে নেয় জেনি। এরপর দেখে হাত ধরে টেনে নিয়ে আসে তার ঘরে। আর এবার আর কোনো ভুল নয়, দরজাটাকে ভালো করে আটকে নেয়। আরে কি করছো কি? নিচে সবাই খুঁজবে তো? কেউ খুঁজবে না, এখন শুধু আমি খুঁজব তোমাকে নতুন করে। এই 5 বছরের দূরত্ব আজ তোমাকে আমার আরও কাছে নিয়ে এসেছে। আর কখনো আমার থেকে হারাতে দেব না তোমায়। আজ আবার নতুন করে তোমাকে আপন করে নিতে চাই, সবটা নতুন করে শুরু করতে চাই বলে তে ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। আর পরম আবেশে শুষে নিতে থাকে মধুর ভাণ্ডার। ধীরে ধীরে বেসামাল হয়ে ওঠে দুজনের ভালোবাসা। কখন যে গায়ের আবরণগুলো এক এক করে খুলে পড়তে শুরু করেছে, কারোর কোনো হুঁশ নেই। জাঙ্কুক তার ভালোবাসার স্পর্শ তের সারা শরীরে ছুঁয়ে দিতে থাকে। দুজনে মেতে ওঠে আদিম খেলায়। দশমীর প্রতিমা বিসর্জনের সাথে সাথে তারা বিসর্জন দেয় তাদের সমস্ত মান অভিমান, আর সূচনা হয় এক নতুন ভালোবাসার। সো গাইজ, দ্যাটস ফর টুডে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।